নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বুদ্ধদেব গুহ রচিত সুখের কাছে উপন্যাসের দ্বিতীয় পর্ব। সান্যাল সাহেব জেগেছিলেন একটু আগে। কুমার তখনও অঘরে ঘুমাচ্ছে। বালিশের তলা থেকে বের করে হাতঘড়িটা দেখলেন, 8:30 বেজে গেছে। লজ্জিত হলেন তিনি। পরের বাড়িতে এরকম যখন খুশি ওঠা, যখন খুশি খাওয়া যায় না। ধর্মরিয়ে চৌপাওয়াতে উঠে বসলেন। ডাকলেন, কুমার, ও কুমার। অনেকক্ষণ ডাকার পরে কুমার সাড়া দিল। কুমার উঠলে বাইরে এলেন দুজনে। এসে হাত মুখ ধুয়ে বারান্দায় বসলেন মংলুর দেওয়া চা নিয়ে। দূরে মেঘ মেঘ পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পর পাহাড়। কাছে পিঠেই টিলা আছে অনেক, ঝাঁটি জঙ্গল, পিটিশের ঝোপ। মাঝে মাঝেই ভর ভর আওয়াজ করে ছাতারে আর দু একটা তিতির ওড়াউড়ি করছে। দূর থেকে কলি তিতির ডাকছে, তুর তিতি তীর তিতি করে। সান্যাল সাহেব সকালের আলোয় চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলেন যে বড় বড় গাছের মধ্যে বেশিই শাল। সাদা সাদা ফুল ধরেছে তাতে থোকা থোকা। বারান্দায় বসে সামনে প্রায় 1/2 মাইল খোয়াইয়ে ভরা লাল মাটি, লাল ফুলে ছাওয়া টাঁড় দেখা যাচ্ছে। তারপরে পাহাড়। কুমার বলল, বিউটিফুল কান্ট্রি। কিন্তু ওই লাল লাল ফুলগুলো কি সান্যাল সাহেব? চতুর্দিকে কার্ল মার্কসের বাণী ছড়াচ্ছে। সান্যাল সাহেবের মুখে মৃদু হাসি ফুটল। বললেন, তোমরা সব শহুরে ছেলে, মাটির সঙ্গে তো যোগ নেই, এসব জানবে কি করে? আমার ছোটবেলা কেটেছে দেওঘরে, বুঝলে? তখন দেওঘর একদা ছোট্ট শান্ত জায়গা ছিল। ছোটবেলার কথা বড় মনে পড়ে। লাল ফুলগুলো কি? অসহিষ্ণু গলায় বলল কুমার। মনে মনে বলল, বুড়োগুলোর এই দোষ, কথায় কথায় এমন রেমিনিসেন্ট মুডে চলে যান যে কথা বলাই মুশকিল। শুধলাম লাল ফুল, এনে ফেললেন ছোটবেলা, দেওঘর। সময়ের যেন মা বাবা নেই। সান্যাল সাহেব বললেন, পলাশ, শিমুল, অশোক সবেরই রং লাল। তবে যেগুলো দেখছো এগুলো বেশিরভাগই পলাশ। পলাশ জংলি গাছ। বিনা যত্নে, বিনা আড়ম্বরে জঙ্গলে, পথে ঘাটে সব জায়গায় ওরা বেড়ে ওঠে। এমন সময় মহুয়াকে আসতে দেখা গেল। কুমার লক্ষ্য করল মহুয়ার চোখে মুখে একটা খুশি উপচে পড়ছে, অথচ উল্টোটা হলেই ও আনন্দিত হতো। কোথায় ওরা এতক্ষণে বেথলাতে ডানলোপিলো সাজানো, গিজার লাগানো, ওয়েল ফার্নিশড ঘরের লাগোয়া বারান্দায় বসে ছিমছাম ট্রেতে বসানো টিপট থেকে ঢেলে ঢেলে চা খেতে খেতে হরিণ দেখত। তা নয়, এই টালির ছাদের নিচে ছাড়পোকা ভরা মোড়ায় বসে কেলে কুচ্ছিত কাঁচের গ্লাসে বিচ্ছিরি চা খাচ্ছে। মহুয়া যেরকম ফার্সি মেয়ে, ফার্সি বলেই তো জানে কুমার, তাতে এই রকম পরিবেশে তার খুশি হবার তো কোনো কারণই নেই। কুমার মনে মনে বলল, ব্যাপারটা একটু ইনভেস্টিগেট করতে হচ্ছে। মহুয়ার এত খুশবু হঠাৎ কোত্থেকে? মহুয়া সিঁড়ি অবধি আসতেই সান্যাল সাহেব শুধলেন, কোথায় গেছিলি মা? কারখানা ঘুরে এলাম, গাড়ির কাজ হচ্ছে। উনি বললেন বিকেলের আগে হবে না। আই মরেছে, কোথায় ভাবলাম বেথলাতে বসে চান টান করে একটু বিয়ার খাবো। ধুস, কুমার বলল। মহুয়া কথা ঘুরিয়ে সান্যাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, এবার জলখাবার খাবে তো? মংলু একা পারবে না, আমি গিয়ে একটু সাহায্য করি। কুমার কথা কেড়ে নিয়ে বলল, আরে বসো বসো, কি আমার ইংলিশ ব্রেকফাস্ট বানাচ্ছে যে পারবে না ছোকরা? যা পিন্ডি বানিয়ে দেবে তাই খাবো। তারপরই বলল, বুঝলেন সান্যাল সাহেব, যেবার কন্টিনেন্টে যাই কি কেলেঙ্কারি। ব্রেকফাস্ট মানে কি জানেন? ব্রেড রোলস আর কফি অথবা চা। টেবিলের উপরে মাখন আর জ্যাম বা মার্মালেড রাখা রয়েছে, লাগিয়ে খাও। সঙ্গে চা অথবা কফি। সত্যি ব্রেকফাস্ট খেতে জানে ইংরেজরা, স্কচরা আরও ভালো জানে। সান্যাল সাহেব বললেন, আপনি কি ছিলেন নাকি ও দেশে? খুব অবাক হয়ে গলা নামিয়ে কুমার শুধল। ভাবল, অফিসে তো কখনো শোনেনি যে এই বৃদ্ধ ভাম বাইরে ছিলেন কখনো। সান্যাল সাহেব হাসলেন, বললেন, 5 বছর ছিলাম ইংল্যান্ডে, 6 বছর সুইজারল্যান্ডে। তুমি তখন পাড়ার গলিতে গুলি অথবা ড্যাঙ্গুলি খেলছ। কুমার মোড়া ছেড়ে দাঁড়িয়ে উঠল, বলল, ওহ বয়, আপনি এত বছর বিদেশে থেকে এসেও এখনো লুঙ্গি পরেন?
সান্যাল সাহেব হেসে উঠলেন, বললেন, তাতে কি হয়েছে? লুঙ্গি পরতে ভালোবাসি তাই পরি, তুমি পায়জামা পরতে ভালোবাসো তাই পরো। কেউ কেউ বাড়িতে ধুতিও পরেন, ধুতি পরার সঙ্গে বিদেশে থাকার কি সম্পর্ক? না, মানে কেমন প্রিমিটিভ লাগে, কুমার বলল। সান্যাল সাহেব পাইপের পোড়া তামাক ঝেড়ে ফেলে বললেন, আমরা কি সত্যি প্রিমিটিভ নই? আমি তুমি এদেশের কজন? 1%। আমরা দেশের কেউই নই, কিছুই নই। শহর ছেড়ে গ্রামে এসেছ, চোখ কান খুলে রাখো, দেখো, শোনো, অনেক কিছু জানবে, শুনবে। কুমার চুপ করে থাকল। ওর চোখে অসহিষ্ণুতার ছাপ পড়ল। মনে মনে বলল, বুড়োগুলোকে নিয়ে এই বিপদ, কথায় কথায় এত জ্ঞান দেয়, ভাবখানা যেন জ্ঞান দেওয়ার টাইম চলে যাচ্ছে, এই বেলা না দিলে কখন কে ফুটে যায় কে জানে। সান্যাল সাহেব হঠাৎই শুধলেন, তুমি কতদিন বিদেশে ছিলে? কুমার অপ্রতিভ হল, বলল, সব শুদ্ধ 12 দিন। তারপর সুবোধ্য কারণে কুমার অনেকক্ষণ চুপ করে থাকল। একটু পরে মংলুকে সঙ্গে করে মহুয়া জলখাবার নিয়ে এলো। মেটে চচ্চড়ি, অমলেট, আলু কুমড়ো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা গা মাখা তরকারি আর গরম পরোটা, সঙ্গে প্যাঁড়া। সান্যাল সাহেব মংলুর দিকে সপ্রশংস চোখে চেয়ে বললেন, করেছ কি মংলু, এ যে বেজায় আয়োজন। মংলু খুশি খুশি গলায় বলল, ওস্তাদ বলেছে আপনাদের কোনো কষ্ট হলে আমার চাকরি থাকবে না। তারপরই এক নিঃশ্বাসে বলল, মেটে চচ্চড়ি দিদিমণির করা। কুমার বলল, একজন মোটর মেকানিকের ঘাড়ে এত অত্যাচার করাটা ঠিক হচ্ছে না। দিস ইজ আনফেয়ার। যাগে, যাওয়ার সময় মেরামতের বিল ছাড়াও ভালো মতো টিপস দিয়ে যাব। নাথিং ইজ অ্যাজ এলোকোয়েন্ট অ্যাজ মানি। টিপস দিয়ে খুশি করে দেব সুখন মিস্ত্রিকে। কুমারের কথাটা শেষ হতে না হতেই সুখন এসে দাঁড়ালো, সিঁড়ির কাছে প্রায় নিঃশব্দ পায়ে। মহুয়া পিছন ফিরেছিল, দেখেনি। হঠাৎ সুখনের গলা পেয়ে ফিরে দাঁড়ালো। সুখন বলল, গাড়ির একটা কাটিং শ্যাফট লাগবে, আর যা যা দরকার তার সবই আমার কাছে আছে। ফুয়েল ইঞ্জেকশন পাম্পে গোলমাল আছে, কার্বোরেটরে ভীষণ ময়লা জমেছে, এইসব আমার কাছে নেই। গুঞ্জা বস্তিতে যে দোকান আছে তাতেও পাওয়া যাবে না, পাওয়া যেতে পারে একমাত্র রাঁচিতে। লোক পাঠিয়ে রাঁচি কিংবা ডাল্টনগঞ্জ থেকে আনতে হবে, কিন্তু মুশকিল হয়ে গেছে যে আজ সকাল থেকে বাসের স্ট্রাইক। কাল মান্দারের কাছে এক বাসের ড্রাইভারকে খুব মারধর করেছে লোকেরা, তাই আজ এ রুটে সকাল থেকে বাস বন্ধ। অথচ ওটা না হলে ও গাড়ির কিছুই করা যাবে না। কলকাতা থেকে বেরোনোর আগে গাড়িটা দেখিয়ে বেরোনো উচিত ছিল, পথের যে কোনো জায়গাতেই ভেঙে যেতে পারত। গাড়ি হাই স্পিডে থাকলে সাংঘাতিক অ্যাক্সিডেন্টও হতে পারত। এরকম অবস্থায় এই গাড়ি নিয়ে বেরোনোটাই আপনাদের অন্যায় হয়েছে। কুমারের মুখে পরোটা ছিল, গবগবে গলায় বলল, থামো মিস্ত্রি, থামো, তোমার কাছ থেকে দায়িত্বজ্ঞান শিখতে হবে না আমায়। এরকম কারখানা রাখো কেন? আমরা এসেছি কাল রাতে, এখন বাজে সকাল 9টা। এখন বলছো যে গাড়ি সারানো যাবে না। এতক্ষণ কি ঘাস কাটছিলে না নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? সান্যাল সাহেব ও মহুয়া একই সঙ্গে কুমারের দিকে চাইলেন। কুমার কেয়ার না করে বলল, বলো তোমার কি বক্তব্য আছে, বলো মিস্ত্রি। সুখন অবাক চোখে কুমারের দিকে তাকিয়েছিল, ভুরু দুটো কুঁচকে উঠেছিল। অনেকক্ষণ কুমারের দিকে তাকিয়ে থেকে সুখন ধীর গলায় বলল, আমার কিছু বলার নেই। কুমার বলল, তোমার পক্ষীরাজ গাড়ি নিয়েও তো যেতে পারতে রাঁচি, এতক্ষণে তো পার্টস নিয়ে আসা যেত। মংলু মধ্যে পড়ে রাগ রাগ গলায় বলল, ও গাড়ি গুঞ্জা বস্তি অবধি যায়, তাও অতি কষ্টে। সুখন এক ধমক দিয়ে মংলুকে চুপ করিয়ে দিল। কুমার বলল, গুঞ্জায় তো যাবেই, মদ আনবার জন্য যেতে পারে, আর আমাদের গাড়ির পার্টস আনার জন্য রাঁচি যাওয়া যায় না। কুমার আবার বলল, বাসের স্ট্রাইক তো ট্যাক্সির বন্দোবস্ত করে মাল আনালে না কেন? আমরা কি ফালতু লোক? কত টাকা চাই তোমার? টাকা নিয়ে যাও যত চাও, কিন্তু গাড়ি তাড়াতাড়ি ঠিক করে দাও। সুখন শান্ত গলায় বলল, আমি কিন্তু আপনাকে বরাবর আপনি করেই কথা বলছি, সম্মানের সঙ্গে। কুমার বলল, বলবো বই কি, সম্মানের জনকে সম্মান দেবে না? তুমিও কি আমাকে তুমি বলতে চাও নাকি? সান্যাল সাহেব সুখনের চোখে প্রলয়ের পূর্বাভাস দেখে থাকবেন। তিনি তাড়াতাড়ি করে কুমারকে ধরে টেনে নিয়ে গেলেন ঘরের দিকে। কুমার ঘরে না গিয়ে বাইরে বেরিয়ে চলে গেল, বলল, আমি জায়গাটা সার্ভে করে আসছি। কুমার চলে যেতে সান্যাল সাহেব কুমারের অভদ্র ব্যবহারের পাপুস খালুন করে নরম গলায় বললেন,
তার মানে কাল সকালে লোক পাঠিয়ে বিকেলে নিয়ে আসতে পারবেন তো? এই তো বলতে চাইছেন আপনি। নিয়ে আসার পরে কতক্ষণের মধ্যে গাড়ি ঠিক হয়ে যাবে? মনে হয় 2-3 ঘন্টায়, সুখন বলল। সুখন মুখ নিচু করে দাঁড়িয়েছিল। বেশ বেশ, তাই হবে। আমরা তো আর জলে পড়ে নেই। এমন সুন্দর পরিবেশ, আদর যত্ন, ভালোই তো হলো। ভগবান যা করেন মঙ্গলের জন্য। তারপর সুখনের স্বাভাবিকতা ফিরিয়ে আনবার জন্য বললেন, আপনি কি বলেন? সুখন প্রশ্নটা এড়িয়ে গিয়ে ঠান্ডা ভাবাবেগহীন গলায় বলল, তাহলে রাতেই আমার লোককে টাকাটা দিয়ে দেবেন, যাতে সকালের প্রথম বাসেই চলে যেতে পারে। সান্যাল সাহেব বললেন, রাতে কেন, এক্ষুনি নিয়ে যান। কত টাকা? সুখন বলল, এখন দেবেন না, নেশা ভাঙ করে উড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা সব ছোট লোক, ভরসা কি? রাতেই দেবেন, 300 টাকা। কথা কটি বলেই সুখন ফিরে কারখানার দিকে পা বাড়ালো। মহুয়া ডাকল, বলল, শুনুন সুখন বাবু। সুখন থেমে তাকালো। মহুয়া বলল, আপনি খেয়ে যান, একটা তরকারি আমি নিজে রেঁধেছি। সুখন হাত তুলে অত্যন্ত ভদ্রভাবে বলল, ধন্যবাদ। অনেকদিন হলো আমার সকালে খাওয়ার অভ্যাস চলে গেছে। আপনারা খান, আপনারা খেলেই আমার খাওয়া হবে। তারপরেই বলল, মংলু, এদের ভালো করে যত্ন করছিস তো? সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে একটু চা দিয়ে যাস কারখানায়। সুখন চলে যেতে মহুয়াও ওর নিজের খাবার নিয়ে মংলুর সঙ্গে রান্নাঘরে চলে গেল। যাবার সময় মুখ নিচু করে সান্যাল সাহেবকে বলে গেল, বাবা, তোমার কিছু লাগলে আমায় ডেকো। একটু পরেই কুমার ফিরে এলো। এসেই বলল, একটা ট্র্যাশ জায়গা, এমন ব্যাড লাক যে এবারে যেমন জায়গা তেমন মিস্ত্রি। কাল রাতে এলাম, এখন সকাল 9টায় বলছেন যে গাড়ির কাটিং শাফট ভেঙে গেছে। সান্যাল সাহেব বললেন, আমরাও তো 9টা অবধি ঘুমাচ্ছিলাম, দোষ তো আমাদেরও। তাছাড়া তারা কিসের অত, এই তো বেশ, আস্তে আস্তে যাওয়া। তোমার তো আর কনফারেন্স নেই বেথলায়, হাতি কি বাইসনদের সঙ্গে? পরিবেশটাকে লঘু করবার জন্য বললেন সান্যাল সাহেব। কুমার বলল, না, আমার এই রকম পয়েন্টলেসভাবে টাইম ওয়েস্ট করা একেবারেই বরদাস্ত নয়। সান্যাল সাহেব একটু চুপ করে থেকে বললেন, কুমার, তোমাকে একটা কথা না বলে পারছি না। ভদ্রলোকের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? মনে হয় উনি লেখাপড়াও জানেন। লেখাপড়া জানুন আর নাই জানুন, নিজে হাতে খেটে খান, সেটাই তো যথেষ্ট সম্মানের বিষয়। তোমার এই ব্যবহারের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আমি। কুমার বলল, আই এম সরি, কিন্তু প্রথম দেখা থেকে এই লোকটাকে আমি সহ্য করতে পারিনি। জিন্সের প্যান্ট, ফ্রেটপেরি গেঞ্জি, মুখ চোখের ভাব, তাকাবার কায়দা, লোকটার মধ্যে মডেস্টি বলে কিছু নেই। এমন একটা ভাব যেন আমাদের সঙ্গে ও সমান সমান। আই ওয়ান্টেড টু কাট হিম ডাউন টু হিজ ওন সাইজ। সান্যাল সাহেব অবাক চোখে তাকিয়ে রইলেন কুমারের দিকে। বললেন, স্ট্রেঞ্জ। তারপর বললেন, যাই হোক, তোমার ব্যবহারের দায়িত্ব আমাদের ওপরও বর্তেছে, কারণ তুমি আমাদের সঙ্গী। আমি তোমাকে প্লেইনলি বলবো, তোমার এই নিষ্প্রয়োজনীয় অভদ্রতা আমি পুরোপুরি ডিসঅ্যাপ্রুভ করি, তুমি তাতে যাই মনে করো না কেন। কুমার সঙ্গে সঙ্গে উদ্ধত গলায় বলল, আমি একাই আমার দোষগুণের দায়িত্ব নিতে রাজি, কারো অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভালের তোয়াক্কা আমি করি না। সান্যাল সাহেব বললেন, ভালো কথা, জানা রইল আমার। এরপরই পরিবেশে একটা ভারী নীরবতা ছড়িয়ে গেল। জেঁকে বসল। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মহুয়া নিজে হাতে বেশি করে ময়াম দিয়ে 4টে পরোটা ভাজল। তারপরে প্লেটে সাজিয়ে নিয়ে চা করে মংলুর হাতে প্লেটের উপরে চা বসিয়ে নিয়ে কারখানার দিকে চলল। কুমার বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল। সান্যাল সাহেব বাথরুমে গিয়েছিলেন চান করতে। কুমার বলল, কোথায় চললে? কারখানায়। কেন? বলেই কুমার উঠে দাঁড়ালো রাগতভাবে। মহুয়া বলল, আমাদের হোস্টকে খাওয়াতে। তারপর দাঁড়িয়ে পড়ে বলল, এতে আপনার কি কোনো আপত্তি আছে? কুমার বলল, ঘরে এসো, একটা কথা আছে তোমার সঙ্গে। 1 মিনিট কি ভাবল মহুয়া, তারপর বলল, আপত্তি আছে তাহলে, কিন্তু কেন? আপত্তি করার কি আপনি? আমার যা খুশি আমি তাই করব। আমি কি আপনার পোষা পুডল? কিন্তু তারপরেই বারান্দায় উঠে এসে ঘরে গেল। কুমার আগেই ঘরে গেছিল। ঘরের এদিকে জানলা ছিল না। দরজার অন্য পাশে মহুয়া গিয়ে পৌঁছতেই কুমার তাকে জোর করে আলিঙ্গনাবদ্ধ করল। আবেগের সঙ্গে বলল, তুমি এরকম করবে নাকি? ব্যাপার কি? একটা মিস্ত্রির জন্য এত দরদ উতলে উঠল কেন? আমি তোমাকে ভালোবাসি মহুয়া,
আই মিন ইট। মহুয়া ছটপট করে উঠল, চোখে আগুন ঝরিয়ে বলল, সো হোয়াট? কুমার জোর করে কামড়াবার মতো করে মহুয়ার ঠোঁটে চুমু খেল। মহুয়া তাকে ধাক্কা দিয়ে চৌপায়ার উপরে ফেলে দিয়ে গরম নিঃশ্বাস ফেলে বলল, শুনুন আপনি, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসার যোগ্য করতে হয় নিজেকে। আই হেট দিস, আই হেট ইউ। তারপর বলল, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি এরকম জোর করেছিলেন আমাকে একবার আমাদের ফ্ল্যাটে। সেদিন আপনাকে কিছু বলিনি, কারণ আপনার সম্বন্ধে আমার তখনও দ্বিধা ছিল। ভেবেছিলাম আপনাকে কোনোদিন ভালোবাসতেও বা পারি, কিন্তু আজ আর দ্বিধা নেই। আপনার নামের পিছনে অনেক ডিগ্রি, ভালো চাকরি, যাকে তাকে আপনি অনেক মেয়েকেই পেতে পারেন যারা আপনার যোগ্য। আমি আপনার যোগ্য নই, আমার পথ ছাড়ুন। কুমারের উত্তরের প্রত্যাশা না করেই মহুয়া ঝড়ের বেগে বাইরে চলে গেল। গিয়েই অত্যন্ত সহজ গলায় হেসে মংলুকে বলল, চলো মংলু, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, দাদাবাবু গেঞ্জি খুঁজে পাচ্ছিলেন না, খুঁজে দিয়ে এলাম। কুমার চৌপাইতে আধশোয়া অবস্থায় বসে মহুয়ার কথা শুনল। মহুয়ার অভিনয় করার ক্ষমতা, সহজ হবার ক্ষমতা দেখে অবাক হয়ে গেল। কুমারের পেট তখনও ওঠানামা করছিল উত্তেজনায়। ও মনে মনে বলল, এই মেয়েরা এক অদ্ভুত জাত, এদের কিছুতেই বুঝতে পারল না সে। সান্যাল সাহেব তোয়ালে জড়িয়ে ঘরে এলেন চান সেরে। বললেন, কি হলো তোমার? কুমার বলল, বুকে ব্যথা করছে, বড় বেশি সিগারেট খাচ্ছি আজকাল। সান্যাল সাহেব ওর দিকে তাকালেন। অন্য সময় হলে হয়তো কিছু বলতেন, কুমারের ভাষায় জ্ঞানও দিতেন, কিন্তু নিজেকে গুটিয়ে নিয়ে এখন শুধু বললেন, বেশি সিগারেট খেও না, বলেই জামা কাপড় পরতে লাগলেন। কারখানার মধ্যে মংলুকে নিয়ে ঢুকতেই একটা শোরগোল উঠল। নানা রকম ধাতব ও উচ্চগ্রামে বাজতে থাকা আওয়াজগুলো মুহূর্তের মধ্যে থেমে গেল। মিস্ত্রিরা কাজ থামিয়ে সকলেই মহুয়ার দিকে চেয়ে রইল। মহুয়াকে চেহারায় সহজেই ফিল্ম আর্টিস্ট বলে ভুল করা যায়। লম্বা, ছিপছিপে, ভারী ভালো ফিগার, অত্যন্ত সুন্দর চোখ, নাক ও মুখ, মাথা ভরা চুল, সরু কপালে মস্ত একটা টিপ। সবচেয়ে বড় কথা, ওর হাঁটা চলা, কথা বলার মধ্যে এমন এক আড়ম্বরহীন আভিজাত্য ও ব্যক্তিত্ব আছে যে ওর দিকে চাইলে যে কোনো উচ্চশিক্ষিত, মার্জিত ও রুচিবান পুরুষেরই চোখ আটকে যায়। আর এই গণ্ডগ্রামের মিস্ত্রিদের কথা তো বলাই বাহুল্য। সুখন মিস্ত্রি নেই, কোথায় গেছে কাউকে বলে যায়নি। মংলুর সঙ্গে মিস্ত্রিদের যে হিন্দিতে কথাবার্তা হলো, তাতে মহুয়া বুঝতে পারল যে সুখন মিস্ত্রি হলেও সুখনকে অন্য মিস্ত্রিরা সম্ভ্রম ও শ্রদ্ধার চোখে দেখে, হয়তোবা ভয়ও করে। ওরা ফিরে এলো। পিছন ফিরতেই কারখানার বিভিন্ন প্রান্ত থেকে মহুয়ার রূপ সম্বন্ধে নানা রকম অশ্লীল মন্তব্য কানে এলো মহুয়ার। মংলু পিছন ফিরতেই ওদের ধমক দিল, বলল, ওস্তাদকে বলে দিলে জিভ ছিঁড়ে নেবে ওস্তাদ, তখন মজা বুঝবে। ওরা সমস্বরে দেহাতি হিন্দিতে বলল, ওস্তাদকে বলিস না, আমরা তো বেয়াদবি করিনি, সৌন্দর্যের প্রশংসা করছি শুধু। প্রথমে মিস্ত্রিদের এই অশালীনতা মহুয়ার খুব খারাপ লাগল। তারপরই এক অদ্ভুত ভালো লাগা ওকে আচ্ছন্ন করে ফেলল। কুমারের কাছে যে সুখন অপমানিত হয়েছে, সেই অপমানের দুঃখ মিস্ত্রিদের মুখের বুলিতে নিজে অপমানিত হয়ে যেন কিছু পরিমাণে শুদ্ধে পারল। এই শোধের বোধটা বড় সুখের বোধ বলে মনে হলো মহুয়ার। ফেরার পথে মংলুর সঙ্গে ফিসফিস করে কিসব যেন কথা হলো মহুয়ার। ওরা দুজনে যেন কিসব বুদ্ধি পরামর্শ করল। ওরা ছাড়া আর কেউই তা জানতে পারল না। মহুয়া ফিরে এসে চান করতে গেল। ও ফিরে আসতেই কুমার কারখানায় গিয়ে পৌঁছালো। মিস্ত্রিদের দামি সিগারেট খাইয়ে তার গাড়ির অবস্থা এবং সুখন মিস্ত্রির স্বভাব চরিত্র সম্বন্ধে যা জানা যায় জানার চেষ্টা করল। তবে যা জানল কুমার তা ওর পক্ষে মোটেই সুখকর নয়। তার গাড়ির অবস্থা সম্বন্ধে যা জানল তা অত্যন্ত খারাপ, এবং সুখন সম্বন্ধে যা জানল তা অত্যন্ত বিরক্তিজনকভাবে ভালো। এ বাজারে এতগুলো মিস্ত্রি হেল্পার লোকেদের হৃদয়ের একচ্ছত্রাধিপতি হওয়ার মতো এমন কি গুণ থাকতে পারে সুখনের, তা কুমার ভেবে পেল না। কারখানার একপাশে নিম গাছের ছায়ায় বসে সিগারেটের পর সিগারেট পুড়িয়ে কুমার অনেক কিছু ভাবতে লাগল। ওর একটা গুণ আছে, সেটা এই যে
ওর দোষগুণ সম্বন্ধে ও সম্পূর্ণ সচেতন। ও যে সুখন মিস্ত্রির সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেটা ও জেনে শুনেই করেছে। সুখনকে অপমান করে ওর দারুণ ভালো লেগেছে। ও জানে যে অন্যায় করেছে ও, কিন্তু করেছে। ও কাল রাতে বুঝতে পেরেছিল যে মহুয়া ও সুখন দুজন দুজনকে দেখে কেমন যেন হয়ে গেছে। ও ঘাস খায় না। ওর বুঝতে ভুল হয়নি যে এই বিহ্বলতার মানে কি। ও কপালে কোনোদিনও বিশ্বাস করেনি, পুরস্কারে বিশ্বাস করেছে, পুরুষালী জেদে বিশ্বাস করেছে। কিন্তু কপাল বলে যে কিছু আছে এ কথা অস্বীকার করবার মতো জোর পায় না আজকে এই মুহূর্তে। কপাল না থাকলে যে গাড়ি তাকে একদিনও ডোবায়নি গত 4 বছরে, সে গাড়ি এমনভাবে ডোবাবে কেন? আর ডোবাবেই বা যদিও, তাও সুখন মিস্ত্রির গ্যারেজের কাছে। এইসব ঘটনাবলীর পেছনে কোনো শালা অদৃশ্য ভগবানের অবশ্যই হাত আছে। মহুয়ার সঙ্গে এইবারে আসার পিছনে সবিশেষ ও গূঢ় উদ্দেশ্য ছিল কুমারের। পৃথিবীতে সব কাজের পিছনেই একটা করে মোটিভ থাকে। এত এত পরীক্ষা পাশ করে এসে এত এত বাঘা ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের ঘোল খাইয়ে শেষে কিনা একটা মোটর মেকানিকের কাছে হেরে যেতে হবে ওকে। যে কম্পিটিটরের হিটে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না, সে কিনা ফাইনালে জবরদস্তি করে ঢুকে পড়ে ওকে হারিয়ে দেবে। অত সহজ নয়। দাঁতে দাঁত চেপে কুমার বলল। ঠোঁটের ফাঁকে সিগারেট ধরে কুমার মনে মনে বলল, ভগবান বা আর যারই হাত থাক, মহুয়াকে ও চায়। ওর এই চাওয়াটা হয়তো ভালোবাসার আদালতের জুরিস্প্রুডেন্স জানে না, কিন্তু তবু ওর চাওয়াতে কোনো মেকি নেই। মহুয়াকে ও চেয়েছে এ জীবনে। ও জানে মহুয়াকে ও পাবে। জীবনে যা কিছু চেয়েছে জেদ ধরে চেয়েছে, অথচ পায়নি এমন দুর্ঘটনা ওর জীবনে কখনো ঘটেনি। যদি ভগবান থেকে থাকে তবে সেই শালা ভগবানের নামেই ও শপথ করছে যে মহুয়াকে পাবেই, মহুয়াকে জীবন সঙ্গিনী করবে ও। মহুয়াকে সত্যিই কুমার ভালোবাসে। ভালোবাসার সঠিক মানে হয়তো ও জানে না, শুধু জানে মহুয়াকে দেখলেই কেমন একটা সেনসেশন হয়। মাথার মধ্যে তলপেটে কি যেন একটা পোকা ওকে কুড়ে কুড়ে নিঃশব্দে খেতে থাকে। না না, মহুয়াকে না পেলে ওর চলবে না। সিরিয়াসলি বলছে, হি মাস্ট হ্যাভ হার বাই হুক অর বাই ক্রুক। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটা ইরিটেটিং আলস্য, কিছুই করার নেই। গড়িয়ে বসে সিগারেট খেয়ে ধুধু গরম ধোয়া ওঠা উদম টিডিয়াস টাঁড়ের দিকে চেয়ে চেয়ে ক্লান্তি লাগছিল কুমারের। খেয়ে দিয়ে পায়জামার দড়ি ঢিলে করে দিয়ে চৌপাতে শুয়ে পড়েছিল কুমার, এবং কখন যেন ঘুমিয়েও পড়েছিল। সান্যাল সাহেবের বয়স হলেও দুপুরে ঘুমানোর অভ্যাস কোনোদিনই নেই। ছুটির দিনে খাওয়ার পরে মিনিট 15 ইজি চেয়ারে শুয়ে থেকেই উঠে পড়েন, ম্যাগাজিন পড়েন, ক্রসওয়ার্ড নিয়ে বসেন। তারপর বেলা পড়লে বাড়ি সংলগ্ন একফালি জায়গাটুকুতে ফুল লতা গাছগুলোতে জলটল দেন নিজের হাতে, দেখাশোনা করেন। সান্যাল সাহেব লুঙ্গি আর হাতকাটা গেঞ্জি গায়ে সুখনের দরজা খোলা ঘর থেকে খুঁজে পেতে একটা এস্কিমোদের উপরে লেখা বই বের করলেন। ফার্লি মোয়াটার লেখা, দ্য পিপল অব দি ডিয়ার। তারপর বারান্দায় এসে ইজি চেয়ারে আধো শুয়ে পাইপটাতে অন্য মনস্কতায় তামাক ভরে ধরিয়ে নিয়ে বইটা নিয়ে পড়লেন। ভাবলেন, সুখন ছোকরা এরকম জায়গায় বসে এমন এমন সব বই জোগাড় করল কোথা থেকে। সান্যাল সাহেবের বারান্দায় এসে বসার আরও একটা কারণ ছিল। উনি সহজেই বুঝতে পেরেছিলেন যে সুখনকে নিয়ে কুমার আর মহুয়ার মধ্যে একটা চাপা মনোমালিন্য ঘটেছে। এ ব্যাপারটার জন্য সান্যাল সাহেব খুশি ছিলেন না, চাইছিলেন যে ওরা একটু নিরিবিলি পেলে এই ব্যাপারটা মিটিয়ে নিক নিজেরাই। সান্যাল সাহেব ভাবছিলেন যে কুমারের আর যাই দোষ থাক, কুমারের মতো ভবিষ্যৎ সম্পন্ন জামাই এ যুগে পাওয়া দুষ্কর। ছেলেটা মেধাবী, চিরকাল স্কলারশিপ নিয়ে পড়েছে, ন্যাশনাল স্কলারশিপও পেয়েছে, কাজ খুবই ভালো জানে, কিন্তু অত্যন্ত অসচ্ছল অবস্থা ও সাদামাটা জীবন থেকে এসে যারা নিজ গুণে জীবনে সচ্ছলতার মুখ দেখে এবং আশাতীত ইম্পর্টেন্স পেয়ে যায়, তাদেরই মাথা খারাপ হতে দেখা যায় বেশি। তারা ধরাকে সরা জ্ঞান করে। সাইকেলের পেছনে গুড়ের বস্তা নিয়ে যে বাড়ি বাড়ি গুড় বিক্রি করত, সেই ফেপে ফুলে উঠে গাড়ি চড়ে বেড়াবার সময় সাইকেল আরোহীকে ধাওয়া করে
নর্দমায় ঠেলে ফেলে দিয়ে আনন্দ পায়। এ তিনি নিজের জীবনেই বহু দেখেছেন। আসলে প্রত্যেক মানুষই তার বুকের মধ্যে অন্য একটা পুরনো চাপা পড়ে যাওয়া মানুষকে ভুলে যেতে চায়, কিন্তু ভুলতে না পেরে সেই মানুষের প্রতিভু অন্য মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করে। একজন মানুষ তার মধ্যের একখণ্ড মানুষকে যতখানি ঘৃণা করে, কোনো জানোয়ার তার নিজের কোনো অঙ্গকে অন্ধ ক্রোধে কামড়ালেও সেই ঘৃণার সমকক্ষ হয় না। সমস্ত মানুষকেই জীবনের কিছু কিছু ক্ষেত্রে জানোয়ারের কাছেও হার মানতে হয়। সান্যাল সাহেবকেও হয়েছে। সান্যাল সাহেব জানেন কুমারকেও হার মানতে হবে। জীবনের 2/3 অতিক্রম করে এসে আজ সান্যাল সাহেব বুঝতে পারেন, শুধু বুঝতে পারেন যে তাই নয়, উনি বিশ্বাস করেন যে জীবনে ভারসাম্য না থাকলে কোনো একটি ক্ষেত্রে দারুণ গুণী হয়েও কিছু মাত্রই লাভ নেই। বড় ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট বা বড় জার্নালিস্ট খুব সহজেই হওয়া যায়, কিন্তু সুস্থ সীমা জ্ঞান সম্পন্ন মানুষ হওয়া যায় না। সেটা বড় কঠিন কাজ। কুমারের মেধা ও বাল্যকালের অসাচ্ছল্য ও অপ্রতীয়মানতার পরিপ্রেক্ষিতে যৌবনের সাচ্ছল্যই ওর সবচেয়ে বড় শত্রু হয়েছে। ওর সাফল্যই ওর সবচেয়ে বড় ব্যর্থতা। সান্যাল সাহেব ভাবছিলেন যে এ দেশে সবচেয়ে গরিবের ঘরের ছেলেরাই অবস্থার পরিবর্তন হলে সবচেয়ে বেশি ক্রূর, দুর্মর ও নিষ্ঠুর বুর্জোয়া হয়, অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। হলে ভালো হতো। তারা যদি অন্যের দুঃখ না বোঝে তো কারা বুঝবে? এরা না অ্যারিস্টোক্র্যাট, না প্রলেতারিয়েট। এরা ডুডুও খায়, তামাকও খায়। যাই হোক, এ সবই দোষ, কিন্তু এমন কোনো দোষ নয় যে কুমারকে জামাই হিসেবে ভাবা যায় না। আর বড়জোর বছর 5 মধ্যেও ও এত বড় কোম্পানির একটা পুরো ডিভিশনের নাম্বার 1 হয়ে যাবে, অর্থাৎ মাইনে ও পার্কস মিলিয়ে যা পাবে। তারপর সাপ্লায়ার, কন্ট্রাক্টরদের ভেট তো আছেই। সারা জীবন রাজার হালে হেলে দুলে চলে যাবে। বর্তমান সমাজে এই কুমারের মতো জামাইরা সুদুর্লভ। পাত্রপাত্রী শিরোনামা এদেরই আড়ম্বরপূর্ণ ও নির্লজ্জ ঢাকের শব্দে ভরে থাকে। সান্যাল সাহেব সব জানেন, বোঝেন। তিনি বোকা নন। জেনে শুনে তিনি তার একমাত্র মেয়ের জন্যেই এমন জামাই হাতে পেয়েও হাতছাড়া করে দিতে পারেন না। এর একটা আশুবিহিত দরকার। কিন্তু মহুয়া বড় জেদি মেয়ে। কলকাতায় বেশ ছিল, উইকেন্ডে ক্লাবে যেত, সিনেমায় যেত দুজনে। কুমারের যখন আসবার কথা, তখন ইচ্ছে করে সান্যাল সাহেব ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও যেতেন না। অন্য কারো ফ্ল্যাটে অথবা ক্লাবে অসময়ে গিয়ে বসে ম্যাগাজিন উল্টাতে বিয়ার সিপ করতেন। কুমার আর মহুয়ার সম্পর্কটা রীতিমতো ঘন হয়ে এসেছিল, চিকেন অ্যাসপারাগাস স্যুপের মতো। উনি তাতে বড় খুশি ছিলেন। কুমার ছেলেটার এমনিতে কোনো দোষ নেই, পেডিগ্রি নেই, এই যা ব্যাড ব্রিডিং। সে কারণে বস্তি বস্তি ভাবটা রয়ে গেছে ওর মধ্যে পুরো মাত্রায়। কিন্তু সান্যাল সাহেব জীবনে অনেক দেখলেন। আজ এটা তিনি বিশ্বাস করেন যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ঔদ্ধত্য ও গর্ব ছাড়া, এবং এমনকি ক্রুডনেস ছাড়াও জীবনে ম্যাটেরিয়ালি বড় হওয়া যায় না। ওই মিস্ত্রি ছোকরা ভালো ছেলে, সন্দেহ নেই, কিন্তু মহুয়া যদি তাকে কুমারের সঙ্গে তুলনীয় বলে ভেবে থাকে, তাহলে শুধু কুমারের প্রতিই নয়, তার নিজের প্রতিও অত্যন্ত অন্যায় হবে। বইটা কোলেই পড়ে থাকলো সান্যাল সাহেবের। উনি ভাবতে লাগলেন। বাইরে ধুলো উঠতে লাগলো, লাল ধুলো। গরম হাওয়ার সঙ্গে লু চলছে। শুকনো শালপাতা পাথরে জমিতে গড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘূর্ণি উঠছে। হলুদ লাল পাটকিলে শুকনো পাতা, খড়কুটো সব কুড়িয়ে জড়িয়ে হাওয়ার স্তম্ভ উঠছে উপরে, ঘুরপাক খাচ্ছে, নাচছে। তারপর সেই স্তম্ভটা শালবনের কাঁধ ছুঁই ছুঁই হলেই হাওয়াটা ওদের বিকেন্দ্রীকরণ করে রাশ আলগা করে দিচ্ছে। একরাশ ক্ষুদে ভারহীন ছত্রবাহিনীর মতো, সৈন্যদের মতো ওরা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণে নেমে আসছে যেখান থেকে ঊর্ধ্বলোকের আশায় রওনা হয়েছিল সেই অধোলোকে। সান্যাল সাহেব অন্যমনস্ক হয়ে দেওঘরের দিনগুলোয় ফিরে গিয়েছিলেন। ডিগারিয়া পাহাড়, পাহাড়ের মাথায় রোদ, সাঁঝের বেলায় দেখা শান্ত সন্ধ্যা তারা, একটি মিষ্টি সাধারণ শ্যামল মেয়ের মুখ শালবনের ভিতরে।
বিবাহিতা অল্প বয়সী একটি মেয়ে। সান্যাল সাহেব তাকে ঘর থেকে বাইরে এনে নিজের ঘরে তুলেছিলেন। সান্যাল সাহেব কখনো সংস্কার মানেননি, সমাজ মানেননি। লুঙ্গি পরলে কি হয়, মনে প্রাণে জানেন যে তিনি পুরো দস্তুর সাহেব। কিন্তু সেই শ্যামলী মেয়েটি মহুয়াকে উপহার দেওয়ার পরই তাকে সেই ঘরে মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য একা রেখে দুর্মর উচ্চাকাঙ্ক্ষা ও আরও বিলাসী জীবনের মোহে পড়ে ওদেরই কোম্পানির এক ফরাসি ডিরেক্টরের সঙ্গে পালিয়ে গিয়েছিল। শ্যাম্পেনের দেশের লোকের নাকে বাংলার শ্যামলা মেয়ের গায়ের বনতুলসী গন্ধ ভারী ভালো লেগে গেছিল বুঝি। ঘর ভাঙতে, ঘর বাঁধতে এবং আবার ঘর ভাঙতে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিল শ্যামলী। এরপরে তার কোনো খবর সান্যাল সাহেব আর রাখেননি, রাখার প্রয়োজনও বোধ করেননি। লোকমুখে শুনেছেন যে ভালোই আছে শ্যামলী, সপুত্র। সেদিন থেকে নারী চরিত্র সম্বন্ধে তার মনে এক অসীম দুর্গেয়তা ছাড়া আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। পুরো মেয়ে যাত্রা সম্বন্ধে একমাত্র নিজের রক্তজাত মেয়ে ছাড়া তিনি একেবারেই নিষ্পৃহ হয়ে গেছেন। প্রত্যেকটি মেয়েকে তিনি মনে মনে ঘৃণা করেন সেদিন থেকে। ঘৃণা বললেও ঠিক বলা হয় না, একটা ঘৃণাজনিত ও অনুশোচনাজনিত উদাসীনতার শিকার হয়েছেন তিনি। আশ্চর্য, শ্যামলীকে আর মনেও পড়েনি কখনো। কিন্তু দেওঘরে যে সাধারণ অল্পে সন্তুষ্ট বিনয়ী ও বেসিক্যালি ভালো স্কুলমাস্টারের স্ত্রী ছিল শ্যামলী, যার ঘর ভেঙে সান্যাল সাহেব কোকিলের মতো উজ্জ্বল কালো শ্যামলীকে নিয়ে এসেছিলেন, সেই লোকটার কথা বারবার মনে পড়ে। তার লোকটার অনুযোগহীন উদাস উদাস চোখ দুটির কথা মনে পড়ে। পালিয়ে আসার পরে ভদ্রলোক শ্যামলীকে একটি চিঠি দিয়েছিলেন। তাতে লিখেছিলেন যে তুমি যদি খুশি হয়ে থাকো, সুখে থাকো, তাহলেই ভালো। তুমি যা চেয়েছিলে, যা আমি দিতে পারিনি ও কখনো পারতাম না, তা সুধীর সান্যালের কাছে পাবে, এই শুধু কামনা করি। সান্যাল সাহেব জানেন যে একমাত্র এই লোকটার কাছেই উনি হেরে গেলেন, হেরে রইলেন, হেরে থাকবেন সারা জীবন। এখন দুপুর খাঁখা। একমাত্র শীতকাল ছাড়া অন্য সব ঋতুতেই দুপুর 2:30 থেকে 4টে অবধি একটা ভারী ক্লান্ত ও মন্থর নিস্তব্ধতা যেন প্রকৃতিকে পেয়ে বসে। সান্যাল সাহেব বই পড়তে পড়তে কখনো যা করেন না, সেই কর্মটাই করলেন আজ। একটু গড়িয়ে নেওয়ার জন্য ঘরে গেলেন। ঘরের জানলা সব বন্ধ, দরজা ভেজানো, মধ্যেটা অন্ধকার ঠান্ডা। উপরের টালির ফাঁকফোঁক দিয়ে ও জানলা দরজার ফাটা ফুটো দিয়ে আলো এসে এক লালচে উদ্ভাসনায় ঘরটাকে চাপাভাবে উদ্ভাসিত করে রেখেছে। বাইরে লু বইছে তখনও। পাতা ওড়ানোর, পাতা খসানোর আর পাতায় পাতায় হাওয়ার ঝর্ণা ঝরানো আওয়াজ শোনা যাচ্ছে। দূরের নির্জন সড়ক বেয়ে গোঁ করে কচিত ট্রাক যাচ্ছে গরম হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে। কুয়ে লাটা খাম্বা উঠছে নামছে, কোনো মিস্ত্রি চান করছে বোধহয়। লাটা খাম্বার ক্যাঁচর কোচর একঘেয়ে যন্ত্রণা কাতর একটা আওয়াজ সমস্ত খাঁখা পরিবেশকে আরও বেশি উদাস ও বেদনা বিধুর করে তুলছে। সান্যাল সাহেব ঘরে যাওয়ার পরই ঘুমিয়ে পড়েছিলেন। কুমারেরও নাক ডাকছিল। মহুয়া দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে বাঁ হাতটা দু চোখের উপরে রেখে শুয়েছিল। একটুক্ষণ পরেই সান্যাল সাহেবের গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল। ভেতরে ঘর ভরা ঘুম, বাইরে দুপুর নিঝুম। মহুয়া আস্তে উঠে নিঃশব্দে আয়নার সামনে এসে দাঁড়ালো। ঘরের এই সামান্য আলোয় নিজের মুখ ভালো করে দেখতে পেল না মহুয়া। তবু যতটুকু আলো ছিল, সেই আলো আয়নায় প্রতিফলিত হয়ে তার দুটি গভীর চোখে পড়ল এবং পড়েই দ্বিতীয়বার প্রতিফলিত হলো আয়নায়। হাত ব্যাগ থেকে চিরুনি বের করে নিয়ে চুলটা একটু আঁচড়ে নিল, মুখে একটু ভ্যাসলিন লাগালো, ঠোঁটেও। হাওয়াটা বড় শুকনো, সারা গা, মুখ, চোখ সব জ্বালা জ্বালা করছে। তারপর দরজায় একটুও শব্দ না করে বেরিয়ে পড়ল। বেরোবার সময় ঝোলানো থার্মোফ্লাক্সটা তুলে নিল দেয়ালের পেরেক থেকে। রান্নাঘরের দরজা জানলা বন্ধ করে মংলু মেঝেতেই শুয়েছিল। দরজায় টোকা দিতেই দরজা খুলল। শালপাতার দোনায় পুরি, তরকারি, প্যাঁড়া সব সাজিয়ে রেখেছিল ও। উনুনে তখনও আঁচ ছিল। এগুলো একটু গরম করে নিয়ে শালপাতার দোনায় আবার বেঁধে ছেঁধে নিল।
তাড়াতাড়ি নিজে হাতে চা বানালো মহুয়া, দারচিনি এলাচ সব দিয়ে, যাতে বেশিক্ষণ ফ্লাক্সে থাকলেও গন্ধ না হয়ে যায় চায়ে। তারপরে চাটা ফ্লাক্সে ঢেলে মংলুর সঙ্গে বেরিয়ে পড়ল মহুয়া। ডান হাতের হাতঘড়িতে সময় দেখল একবার, 4:10। বাড়ির পেছন দিকে বেড়ার মধ্যে একটা বাঁশের দরজা ছিল, তা দিয়ে গলে বাইরে বেরোতেই বড় অশ্বত্থ গাছ। ঝর্ণার মতো শব্দ হচ্ছিল হাওয়ায় এই গাছের পাতায়। তারপরে একটু খোয়াইটুকু পেরিয়ে একটু উঁচু বাঁধের মতো, বাঁধের উপরে সামান্য জল, একটা দহ, গোটা চারেক দুধ সাদা গোবক ঠাঠা রোদ্দুরে দাঁড়িয়ে, কালো কালো ছোট্ট দুটো হাঁসের মতো পাখি জলে কিছুক্ষণ সাঁতার কাটছে, আর বা পরক্ষণেই জলে ঢেউয়ের বৃত্ত তুলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে মহুয়া শুধল, ওগুলো কি পাখি? মংলু বলল, ডুবডুবা। মহুয়া অবাক হয়ে চারদিকে তাকাতে তাকাতে চলেছে। ও বাবার সঙ্গে কাশ্মীর গেছে, নৈনিতাল গেছে, উটিতে গেছে, যায়নি এমন ভালো জায়গা নেই ভারতবর্ষে। অথচ এই অখ্যাত অজানা ছোট জায়গা, এই ফুলটুলিয়ার বিবাগী রুক্ষ দুপুরে যে চোখ ভরে এত কিছু দেখার ছিল, কান ভরে শোনার ছিল, তা কখনো স্বপ্নেও ভাবেনি। দুটো শুয়োর কাদায় প্যাঁচ প্যাঁচ আওয়াজ তুলে হাঁটু অবধি কাদা মেখে দৌড়ে গেল অন্যদিকে। মহুয়া চমকে উঠে মংলুর বাহু ধরে ওকে দাঁড় করালো। বড় বড় চোখ করে ভয় পাওয়া গলায় শুধল, জংলি? মংলু হাসল, বলল, না না, এসব কাহারটোলার শুয়োর। একটু পরেই পথটা শালবনের মধ্যে ঢুকে গেছে। এখানে গরম অনেক কম, ছায়া আছে বলে। আঁকাবাঁকা লাল মাটির পথ চলে গেছে নালা পেরিয়ে, টিলা এড়িয়ে, বনের অভ্যন্তরে। জঙ্গলের মধ্যে পাতার শব্দে হাওয়াটাকে ঝড় বলে মনে হচ্ছে। মাথার উপর দিয়ে ঝড়ের চেয়েও দ্রুতগামী টিয়ার ঝাঁক, ঘন সবুজের মধ্যে কচি কলাপাতা সবুজের ঝিলিক তুলে মস্তিষ্কের কোষে কোষে চমক এনে উধাও হয়ে যাচ্ছে নীল নির্জন ঝকঝকে আকাশে। কি একটা পাখি ডাকছিল দূর থেকে, চিহা চিহা চিহা, চিউ চিউ। মহুয়া অবাক হয়ে শুধল, এটা কি পাখি? মংলু বিজ্ঞের মতো বলল, তিত্তার। আগে ডাক শোনেননি? মহুয়া বাচ্চা মেয়ের মতো সরল হাসি হাসল, বলল, কখনো না। মহুয়ার মন এক দারুণ ভালো লাগায় ভরে গিয়েছিল। এই পরিবেশ, অত্যন্ত স্বল্প পরিচিত একটা মানুষ, কিন্তু যার প্রথম পরিচয়ের শিকড় অত্যন্ত গভীরে প্রথিত হয়ে গেছে মহুয়ার ভিতরে। সেই সুখেনের জন্য এই নিজে হাতে খাবার বয়ে নিয়ে যাওয়া, অপরিষ্কার জীর্ণ রান্নাঘরে চা বানানো উবু হয়ে বসে, এসবের মধ্যেও একটা ভীষণ আনন্দ পেয়েছিল। নিজেকে কষ্ট দিয়ে অন্যকে আনন্দিত করতে যে এমন অভিভূত হতে হয়, তাও আগে কখনো জানেনি। আনন্দ আর সুখ, এ দুই অনুভূতি একই পাড়ার বাসিন্দা ছিল ওর মনের মধ্যে। এরা যে সম্পূর্ণ বিয়ে পাড়ার লোক, মহুয়া জানত না, প্রথম জানল। কুমার তাকে অপমানসূচক কথা বলার পরই কারখানায় গিয়ে মিস্ত্রিদের কাজ টাজ বুঝিয়ে সুখন উধাও হয়ে গিয়েছিল। একমাত্র মংলু জানত ও কোথায় যায়, যেতে পারে। কালুয়াকে আর দেখা যায়নি তারপর, মানে সুখন চলে যাওয়ার পর থেকে। মংলু বলছিল, কালুয়া ওস্তাদকে এত ভালোবাসে যে ওস্তাদ বলেছে ওস্তাদ মরে গেলে তাকে শকুয়াটঙে কবর দিয়ে কালুয়ার জন্য যেন তার পাশেই একটা ঘর বানিয়ে দেয় মিস্ত্রিরা। মহুয়া মংলুকে শুধালো, এই শকুয়াটুং ব্যাপারটা কি? উত্তরে মংলু উৎসাহের সঙ্গে বলল, শকুয়াটুং শালবনের মধ্যে একটা টিলার চূড়ো। সেখানে বসে পুরো পালামৌ জেলার এবং হাজারিবাগ জেলারও কিছু জঙ্গল চোখে পড়ে। ওস্তাদ ওখানে একটা ছোট্ট ঘর বানিয়েছে, মাটির দেওয়াল, মাটির মেঝে, উপরে ঘাস। বেশিরভাগ ছুটির দিনে অথবা মনে দুঃখ টুঃখ হলে ওস্তাদ ওখানে গিয়ে কাটায়। কোনো কোনো দিন সারা রাতও থাকে। মহুয়া অবাক হয়ে বলল, বাবু সেখানে করেন কি? মংলু তাচ্ছিল্যের গলায় বলল, কি সব লেখাপড়ি করে, চুপ করে বসে থাকে। আর খান কি? মহুয়া আবার শুধল, কিছুই না। মহুয়ার দিনে মহুয়ার ফল চিবোয়, পিপাসা পেলে নিচের ঝর্ণায় গিয়ে জল খায়। ওস্তাদ বলে, বুঝলি মংলু, আমি হচ্ছি ময়াল সাপের জাত, একবার খেলে বহুদিন আমার খেতে হয় না।
মংলুর সঙ্গে কথা ছিল মহুয়াকে সুখনের কাছে পৌঁছে দিয়ে ও দৌড়ে ফিরে যাবে। কুমার আর বাবাকে বিকালের চা জলখাবার করে দেবে, আর ঘুণক্ষরেও জানাবে না কাউকে যে মহুয়া কোথায় গেছে। কেউ জিজ্ঞেস করলে বলবে যে বড় রাস্তার দিকে যেতে দেখেছে ও দিদিমণিকে। যাওয়ার সময় দিদিমণি ওকে বলে গেছেন একটু বেরিয়ে আসছি, সন্ধ্যের আগেই ফিরব। আর একটু এগোতেই টিলাটার কাছাকাছি এলো ওরা। এমন সময় দূরে কোথা থেকে মাদলের আওয়াজ ও একটানা ঝিম ধরা গানের সুর শোনা গেল। কিছু অসংলগ্ন দুরাগত কথাবার্তা, পুরুষ কণ্ঠই বেশি, স্ত্রী কণ্ঠও ছিল। মাদল মাঝে মাঝে থামছে, টুকরো টুকরো কথার পরে আবার বেজে উঠছে। মংলুকে শুধোতে সে বলল যে কোনো শাদি টাদি আছে বোধহয়, নিচে ছোট একটা বস্তি আছে গঞ্জুদের। ওরা ছোট টিলাটা চড়তে শুরু করেছে পাখদণ্ডির পথ দিয়ে। এমন সময় একটা মোড় ঘুরতেই মহুয়া হঠাৎই একেবারে সুখনের মুখোমুখি এসে পড়ল। সুখন হনহনিয়ে কোথায় চলেছিল, বোধহয় কারখানার দিকেই। ধাক্কা লাগছিল আরেকটু হলে। সুখন হঠাৎ মহুয়াকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, বলল, এ কি ব্যাপার, আপনি এখানে কেন? তারপরই আবার বলল, এটা কি একটু বাড়াবাড়ি হলো না? মহুয়ার আনন্দ উৎসাহ সবই এক মুহূর্তে নিভে গেল। রোদে হেঁটে ওর সমস্ত মুখ লাল হয়ে গেছিল। কিন্তু সুখন মহুয়ার অমন সুন্দর ভালো লাগা আর ভালোবাসায় মোহিত অমন অনুতাপকাতর মুখটির দিকে একবারও তাকালো না। অন্যদিকে চেয়ে বলল, কিরে মংলু, তোকে কে আনতে বলেছিল দিদিমণিকে এখানে? মেরে শালা তোর দাঁত ভেঙে দেব। মংলু ভয়ে সিটিয়ে গেল। কালুয়া সুখনের পায়ে পায়ে এসেছিল। সেও সুখনের রাগ দেখে কেউ কেউ করে উঠল। সুখন ধমক দিয়ে বলল, বল, কে বলেছিল আনতে? মংলুকে আড়াল করে হতভম্ব মহুয়া মুখ তুলে বলল, এটা অন্যায়, কিছু বলার থাকলে আমাকে বলুন, ওর কি দোষ? তখনও সুখন অন্যদিকেই মুখ ঘুরিয়েছিল। বলল, দেখুন, ন্যায় অন্যায় আমাকে শেখাবেন না। এখন ভালো ভালো এখান থেকে চলে যান। বলেছি তো, আপনাদের গাড়ির পার্টস এলেই ঠিক করে দেব। ভাঙা হোক যাই হোক, আমারই বাড়ি থেকে তো অন্যায়ভাবে অপমান করে আপনারা আমাকে তাড়ালেন। তবু সুখন মিস্ত্রির কি একটু নিরিবিলি থাকারও উপায় নেই নাকি? গাড়ির মালিকদের কাছে তামাম জিন্দেগি বিকিয়েই বসে আছে নাকি সে? পরক্ষণেই সোজা মহুয়ার চোখে তাকিয়ে ধমকের গলায় সুখন বলল, কি চান কি আপনারা সবাই? আপনি আমার কাছে বলতে পারেন কি চান? মহুয়া মুখ নামিয়েই ছিল। মংলু সুখনের এই ব্যবহারের কারণ বুঝতে না পেরে অত্যন্ত ব্যথিত মুখে জঙ্গলের দিকে তাকিয়েছিল, কাঁধে থার্মোফ্লাক্স ঝুলিয়ে আর হাতে খাবার নিয়ে। মহুয়া মুখ তুলে সুখনের দিকে তাকালো। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সুখন মুখ তুলে আবিষ্কার করল মহুয়াকে। আবিষ্কার বলবো না, বলা উচিত পুনরাবিষ্কার করল। আবিষ্কার তো কাল রাতের লণ্ঠনের আলোতেই সে করেছিল। সুখন তার অন্তরের অন্তরতম তলে অনুভব করল যে ওর দিকে আজ পর্যন্ত কোনো নারী এমন চোখে তাকায়নি। সুখন দেখল 2 ফোঁটা জল মহুয়ার চোখের পাতার চিকন কালো গভীরে টলটল করছে। শীতের সকালের গোলাপের পাপড়ির গায়ের শিশিরের মতো উজ্জ্বল নির্মল। তার মুখ, কপাল, গাল যেন এতখানি রোদে হেঁটে এসে লাল হয়ে উঠেছে, পদ্মকলির গোড়ার দিকের কোমল লালে। সুখনের খুব ইচ্ছে করছিল মংলু সামনে না থাকলে সে ইচ্ছেও সফল করতই। ইচ্ছে করছিল দুটি চকিত চুমুর উত্তাপের বাষ্পে মহুয়ার সেই 2 চোখের জল ও শুষে নেয়, মুছে দেয়। সুখন মহুয়ার চোখে চোখ রেখেই স্তব্ধ হয়ে গেল। 2 ফোঁটা জল চোখ ছাড়িয়ে গাল গড়িয়ে বুক টপকে এসে লাল মাটিতে পড়ল। রুক্ষ মাটি মুহূর্তে তা শুষে নিল। সুখন অপ্রস্তুত অপ্রতিভ গলায় বলল, যা বাবা, এ আবার কি মহা ঝামেলা দেখছি। বিশ্বাস করুন বলেই ওর 2 হাত মহুয়ার 2 বাহুতে রাখবে বলে উঠিয়েই পরক্ষণেই আবার মংলুর 2 কাঁধে রাখলো তো না, যেন থাপ্পড় মারল। এবার বলল, কিরে মংলু, সেই সকাল থেকে কিছু খাইনি, কিছু খেতে দিবি না হাঁ করে দাঁড়িয়ে থাকবি? বলেই মহুয়াকে উদ্দেশ্য করে বলল, আসুন আসুন, এত দূর যখন আমারই জন্য এ হতভাগাকেই খাওয়াবেন বলে এলেন, তখন চলুন আমার ডেরাটা দেখে যাবেন। সুখন আগে আগে চলতে লাগলো। একটু উঠেই ঘরটা চোখে পড়ল। জায়গাটার তুলনা নেই।
ঘরটারও না। লাল ও হলুদ মাটির দেওয়াল, তাতে নানা রকম আদিবাসী মোটিভ আঁকা। পরিষ্কার করে গোবর নিকানো বারান্দা। সামনেটাতে কি এক মন্ত্র বলে যেন পৃথিবী হঠাৎ বেটে হয়ে গিয়ে এই মালভূমির পদপ্রান্তে নেমে গেছে, প্রায় 500 ফিট। নেমে গিয়েই যেন গড়িয়ে গেছে শয়ে শয়ে মাইল সবুজ, ঘন সবুজ, হলদেটে সবুজ, লালচে সবুজ এবং পত্রশূন্যতার পাটকিলে রঙা জমাট বুনন গালচে হয়ে গড়াতে গড়াতে চতুর্দিকে যত দূর চোখ যায় বিস্তৃত হয়ে গিয়ে দিগন্ত রেখার 3 সীমানায় পৌঁছেছে। ঘরটা ছোট, একদিকে একটা ছোট চৌপাই, বারান্দায় একটা দড়ির ইজি চেয়ার, শালকাঠের বুক র্যাক, তার উপরে কিছু বইপত্র, কোনায় মেটে কলসি জল রাখার। ঘরে পৌঁছে সুখনের মেজাজটা একটু শান্ত মনে হলো। শামুক যেমন অভ্যন্তরে তুলতুলে থাকে, তেমন তার স্বাভাবিক নম্রতার স্বভাবে ফিরে গিয়ে বাইরের শক্ত খোলস ভুলে গিয়ে সুখন বারান্দার কোনায় বসে বলল, দে মংলু, খেতে দে। মহুয়া মুখ নামিয়েই বলল, এবার মংলুকে ছুটি দিলে ভালো হতো, মংলুর ওখানে কাজ আছে। মংলুর মতো অত ভালো না পারলেও আপনাকে খাবারটুকু দিতে পারবো আশা করি। সুখন চকিতে মুখ তুলে মহুয়ার দিকে তাকালো। মহুয়া যে সুখনকে একা চায় এ কথা বুঝল ও। অনভ্যস্ত ভালো লাগায় সুখনের বুকটা মুচড়ে উঠল। মুখে বলল, আপনার বাবাকে কুমারবাবুকে খাবার টাবার দিতে হবে তাই না? তারপরে বলল, যা রে মংলু, তুই যা। মংলু মহুয়ার দিকে তাকালো। অনেকক্ষণ পরে ওর মুখে হাসি ফুটল। বলল, চললাম দিদিমণি। কেন জানে না মংলু এই দিদিমণির প্রেমে পড়ে গেছে। একজন 12-13 বছরের দেহাতি সরল ছেলের দাবিহীন মিষ্টি প্রেম। যেতে নেই, এসো, মহুয়া বলল মংলুকে। নড়বড়ে দড়ির ইজি চেয়ারটা এনে পেতে দিল সুখন। বলল, বসুন, কিন্তু হেলান দিয়ে বসবেন না, ছাড়পোকা আছে। মহুয়া হাসল। বলল, আপনি কোথায় বসবেন? এই যে, বলেই সুখন জিন পড়া অবস্থাতেই মাটির বারান্দার উপরে আসন করে বসে পড়ল। মহুয়া বলল, খুব খিদে পেয়েছে না? পাইনি খিদে? খিদে? না না, আমার খিদে টিদে সব মরে গেছে, মেরে ফেলেছি। তারপর একটু থেমে উদাস গলায় বলল, সব খিদেই। সুখনের সামনে মাটিতে বসে পড়ে শালের দোনার বাঁধনটা ঢিলে করতে করতে মহুয়া বলল, কার উপরে এত অভিমান? খালি পেটে চা আর জর্দা পান খেয়ে কি প্রমাণ করতে চান আপনি? সুখন হাসল। দারুণ দেখালো হাসিটা, অন্তত মহুয়ার চোখে। সুখন বলল, প্রমাণ কিছুই করার নেই। জ্যামিতির অঙ্ক মেলানোর দিন চলে গেছে। বলতে পারেন এখন যা কিছু করি তার সবটাই অপ্রমাণ করার জন্য। মহুয়া চুপ করে থাকলো একটু। সুখন মিস্ত্রির হঠাৎ উত্তরের অভাবনীয়তায় অবাক হয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর বলল, পুরিগুলো ঠান্ডা হয়ে গেছে। যে ঠান্ডা খাবার দেয় তার খারাপ লাগে। তাছাড়া ঠান্ডা কি কেউ খেতে পারে? আমি পারি, সুখন বলল। তারপর খেতে খেতে বলল, আমাকে খাওয়াতে আপনার খারাপ লাগছে হয়তো, আমার কিন্তু আপনার হাতে খেতে ভারী ভালো লাগছে। এমন আদর করে কেউ আমাকে কখনো খাওয়ায়নি। মার কথা মনেই নেই। তারপরে তো স্কুল কলেজের হোস্টেলেই কেটেছে। মহুয়ার চোখের দৃষ্টি নরম হয়ে এসেছে। বাইরে রোদের তাপও নরম হয়েছে। হাওয়ার জোর কমে আসছে। লম্বা হয়ে শাল সেগুনের ছায়া নামছে জঙ্গলে। নিচ থেকে নানা রকম পাখির ডাক ভেসে আসছে মাদলের আওয়াজের সঙ্গে মিশে। মহুয়া বলল, খান তো, ভালো করে খান। বাড়িতে একটু আচার টাচার রাখেন না কেন? আচার? বলেই একটু হাসল সুখন। বলল, আচার টাচার তাদেরই মানায়। খাওয়াটা যাদের কাছে একটা বিরাট ব্যাপার, মানে সুখের ব্যাপার। আমরা খাই তো খেতে হয় বলে। গরমের দিন মাসের পর মাস বিউলির ডাল আর একটা তরকারিতে চলে। শীতের দিনে প্রায় রোজই খিচুড়ি, সঙ্গে আলু কি বেগুন ভাজা। খাওয়া ব্যাপারটাকে নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই দেখি না আমি। তারপর একটু থেমেই বলল, খুব সুখের বিষয়ে মংলুও দেখে না। বেশ, এবারে খান। খাওয়ার সময় অত কথা বলতে নেই, হজম হবে না। বলেই মহুয়া উঠে ঘরে গিয়ে কুঁজো থেকে গড়িয়ে চটে যাওয়া কলাইয়ের একটা গ্লাসে করে জল নিয়ে এলো। সুখন বলল, খাওয়ার সময় জল খাই না। তারপরই বারান্দার কোণে নামিয়ে রাখা ফ্লাক্সের দিকে চেয়ে বলল, ফ্লাক্সে কি চা? তাহলে খেয়ে উঠে চা খাবো। মহুয়া বলল, আমি তাহলে জলটা খাই, ভীষণ তেষ্টা পেয়েছে।
খাওয়া থামিয়ে সুখন বলল, পাবেই তো, অতখানি পথ রোদে, তার উপর আপনাদের তো অভ্যাস নেই। কেন যে এত কষ্ট করলেন বুঝলাম না। কুমারবাবু খারাপ ব্যবহার করেছেন আমারই সঙ্গে, তাতে আপনার অপরাধবোধ কেন? আপনি না থাকলে ও ইঁদুরটাকে মেরে দুপা ধরে তুলে পুরনো মোবিলের টিনে মুখ চুবিয়ে দিতাম। সুখন মিস্ত্রিকে চেনে না, শুধু আপনার জন্য, আপনারই জন্য সহ্য করতে হলো, করলাম। মহুয়া জল খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে বলল, কেন? আমার জন্যই বা কেন? আমি আপনার কে? সুখন খাওয়া থামিয়ে মুখ তুলল, কিছুক্ষণ চুপ করে থাকলো, কি বলবে ভেবে পেল না। তারপর বলল, কেউ নন বলেই তো। একটু ভেবে বলল, হঠাৎ এসে পড়লেন, একদিনের মেহমান। খেতে খেতে সুখন মনে মনে বলল, কেন জানি না, আপনাকে দেখার পর থেকেই কেমন হয়ে গেলাম। আমার মধ্যে যে এত সব নরম সরম ব্যাপার ছিল আমি জানতাম না। গাড়ির শক অ্যাবজর্বারের মতো আমার মনটাও একটা যন্ত্র হয়ে গিয়েছিল। কোনো রকম আনন্দ বা দুঃখই আর সারা জাগাতো না তাতে। একদিনের জন্য এসে আমার সব গোলমাল করে দিলেন। তারপরই চোখ তুলে মহুয়ার দিকে অনেকক্ষণ পূর্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, কেন এলেন বলুন তো? মহুয়া মুখ নামিয়ে চুপ করে রইল, কথা বলল না কোনো। অনেকক্ষণ চুপ করে থাকল। মনে মনে ও নিজেকে বলল, আমি কি জানতাম যে আমি এমন? আমি তো নিজে আসিনি, পুরো ব্যাপারটাই বুঝি প্রিকন্ডিশনড। তারপর বলল, আপনার নাম তো সুখ, এখানকার স্থানীয় লোকেরা আপনাকে সুখন বলে ডাকলে ডাকুন। আপনি নিজেও নিজেকে সুখন বলেন কেন? বিচ্ছিরি শোনায়। কি জানি, কখনো ভেবে দেখিনি, সুখ নামটা হয়তো আমাকে মানায় না বলে। মহুয়া কথা কেড়ে নিয়ে বলল, সুখরঞ্জন তো একেবারেই মানায় না, আমি কিন্তু আপনাকে সুখ বলে ডাকব। সুখন বিদ্রুপের হাসি হাসল, বলল, ক ঘন্টা থাকছেন এখানে? সুখ বা অসুখ যা আপনার ইচ্ছে তাই বলেই ডাকতে পারেন। যে নামেই ডাকুন না কেন, এখান থেকে চলে গেলেই লোকটাকে ভুলে যাবেন। মানুষটাকে যখন মনে থাকবে না, তখন একটা নাম নিয়ে এত তর্ক কিসের? আপনি জানেন, আপনি সবই জানেন, তাই না? কি জানি? সুখন শুধালো। তারপর আবার বলল, বোধহয় জানি, কিন্তু যা জানি সেটা ঠিক কি না জানি না। তারপরই গেঞ্জির হাতায় জঙ্গলির মতো মুখ মুছে বলল, চা দিন। মহুয়া এতক্ষণ ধরে লক্ষ্য করছিল মানুষটার ছটপটে ছেলে মানুষই স্বভাব। বয়স হয়েছে কিন্তু বড় হয়নি একটুও। কালুয়া দূরে 3 ঠ্যাঙে বসে এক দৃষ্টিতে সুখনের খাওয়া দেখছিল। সুখন শালপাতা মুড়ে একটা পরোটা ও মেটের তরকারি দিয়ে এলো তাকে পলাশ গাছের গোড়ায়। খাবারটা দিতে গিয়ে সামনে তাকিয়েই থমকে দাঁড়ালো। মহুয়ার দিকে ফিরে বলল, দেখেছেন বেলা পড়ে যাওয়াতে কেমন দেখাচ্ছে সামনেটা এখান থেকে? মহুয়া তাকালো ওদিকে। ধুলোর ঝড়ের মধ্যে, প্রখর উষ্ণ ঝাঁঝের মধ্যে পলাশের লাল বুঝি এতক্ষণ ঝাপসা ছিল। সারা দুপুর আগুনে পুড়ে সব খাদ ঝরে গেছে সোনার। এখন লালে একটা নরম স্নিগ্ধতা লেগেছে। লালের ছোপে ছোপে সবুজের মহিমা আরও খুলেছে যেন। ও বলল, সত্যি আপনার এই সাঁকুয়াটুং দারুণ। ফ্লাক্স খুলতে খুলতে একদৃষ্টে ওদিকে চেয়ে মহুয়া জীবনে এই প্রথমবার জানল ওর 27 বছর বয়সে যে প্রকৃতি কি দারুণ প্রভাব ফেলে মানুষের মনের উপর। এই উদার উন্মুক্ত জঙ্গলে যার যা কিছু দাবি আছে সবই বুঝি দিতে পারা যায় কাউকে, কিছুই বাকি না রেখে। সুখন ফ্লাক্সের ঢাকনিতে চা নিল। পরক্ষণই মহুয়ার কথা মনে হওয়াতে ও বলল, আপনি এটা নিন, আমাকে গ্লাসেই চা ঢেলে দিন। না না, ঠিক আছে, মহুয়া বলল। সুখন কঠিন গলায় বলল, কথা শুনতে হয়, আপনি আমার চেয়ে অনেক ছোট। ইস, কতই যেন ছোট। ঠোঁট উল্টে মহুয়া বলল। হাসতে হাসতে সুখন বলল, অনেক ছোট, 10-12 বছরের ছোট তো বটেই। আহা, মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড হয়, এটা ডিফারেন্সই নয়। বলল সুখন। পরক্ষণেই চায়ে চুমুক দিয়ে চমকে উঠে বলল, চা কে বানিয়েছে? এ তো মংলুর হাতের চা নয়। আপনি? মহুয়া মুখ নামিয়ে বলল, কেন, খারাপ হয়েছে? সুখন পুলক ভরে বলল, খারাপ কি, দারুণ হয়েছে, একেবারে টাটি ঝরিয়ার পণ্ডিতজির দোকানের চায়ের মতো, ফার্স্ট ক্লাস। চা খাওয়া হলে মহুয়া ব্যাগ হাতড়ে কাগজের মোড়ক বের করল একটা, বলল, এই নিন। সুখন হাত বাড়িয়ে নিল। মহুয়া ঠোঁট টিপে হাসছিল।
আবার বলল, এই নিন, এটাও আমি আপনাকে দিলাম, আমার প্রেজেন্ট। বলেই ছোট্ট টিনটা এগিয়ে দিল সুখনের দিকে। হাসছিল সুখনও। প্যাকেটের মধ্যে পান এবং 120 জর্দার আস্ত একটা টিন পেয়েই খুশিতে ওর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বলল, এ কি, কোত্থেকে পেলেন? মহুয়া বলল, কি কিম্ভূত কিমাকার নাম রে বাবা, 120। সুখন হাসল, বলল, 420 হলে খুশি হতেন। দুজনেই হেসে উঠল। তারপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ। শেষ হলো বুদ্ধদেব গুহ রচিত সুখের কাছে উপন্যাসের 2য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের 3য় পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।